আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বাংলা বই থেকে রাধারানী গল্পের 5 নম্বরের আরো কিছু প্রশ্ন আলোচনা করব। আগের দিন তোমাদের মার্কস 5 এর প্রশ্ন যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। আজকে আমি তারপর থেকে প্রশ্নগুলো লিখে আলোচনা করছি, তোমরা দেখো। এই প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, 5 নম্বরে গল্পের একটা অংশ তোলা হয়েছে। আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। এখানে কিন্তু 4+1 এইভাবে নাম্বারটা হবে 5 নম্বরের প্রশ্ন। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে বক্তা কি, তারপরের পাঠটায় যাবে বক্তার এইরূপ মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করবে। তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী গল্পে বক্তা রাধারানীর মা। এটা আমাদের 1 নম্বর হয়ে গেল। প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে, কি লিখবে না বক্তার এইরূপ মন্তব্যের প্রেক্ষাপট আলোচনা করতে হবে। তো আমরা এইভাবে লিখবো, একটু 4 নম্বরের মতো বিস্তারিত হবে, যে আমি সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখবে। রাধারানীর পিতার মৃত্যুর পর রাধারানীর এক জ্ঞাতি তাদের নামে হাইকোর্টে প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তির জন্য মোকদ্দমা করেছিল। মোকদ্দমাটি ওর মা, ওর বিধবা মা হাইকোর্টে হেরে গিয়েছিল। যা অলঙ্কারাদি ছিল নিয়ে প্রিভি কাউন্সিলে আবার আপিল করেছিল, সেখানেও হেরে গিয়েছিল। তখন তাদের ভদ্রাসন থেকে, বাড়ি থেকে পুরো তাড়িয়ে দিয়েছিল। তো তাড়িয়ে দেওয়ার পরে কি হলো, তারা এক কুঠিরে আশ্রয় নিয়েছিল। তারপর তার মা অসুস্থ হয়ে পড়েছিল, কোনো রকমের কায়ক্লেশে দিনাতিপাত হচ্ছিল, কিন্তু তার মা অসুস্থ হয়, সেটাও বন্ধ হয়ে গেল। রথের দিন তার মা একটু ভালো হলো, বিশেষ হলো মানে ভালো হলো। একটু সুস্থ হলে তার পথ্যের প্রয়োজন ছিল, কিন্তু ঘরে কিছুই ছিল না। তাই রাধারানী কিছু বনফুল তুলে মালা গেঁথে মাহেশের রথের হাটে বেচতে গিয়েছিল, এবং সেখানে রথের হাটে বেচতে গিয়ে সে অত্যন্ত দুর্বিপাকে পড়ে। প্রচন্ড ঝড় বৃষ্টিতে অন্ধকারের পথে চলতে পারছিল না। তো সেখানে আমরা এটাই বোঝাবো যে তার এই মন্তব্যটার প্রেক্ষাপট, যার জন্য ওখানে যে রক্ষিণী কুমার রায় ঘাড়ে পড়েছিল এগুলো বলার প্রয়োজন হবে না। জনৈক ব্যক্তির সহায়তায় সে বাড়িতে ফিরে আসে, এবং সেই জনৈক ব্যক্তি তিনি খুব সহৃদয় ব্যক্তি ছিলেন। তাদের দুরবস্থার কথা শুনে তাকে 4 পয়সার বদলে একটা টাকা দিয়ে গিয়েছিল, এবং সেই টাকা সে যখন আলো জ্বালিয়ে দেখে যে এটা চকচক করছে একটা টাকা, তখন সে তার মাকে জানালে তার মা তখন এই মন্তব্যটা করেছিল যে তিনি জেনে শুনেই হয়তো দিয়েছেন, এবং আমরা ভিখারি হয়েছি, তিনি দান করেছেন আমাদের, তাই এই দান আমরা গ্রহণ করে খরচ করি। সংক্ষেপে আমি জিনিসটা তোমাদের বলে দিলাম, নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে গল্পটা পড়া থাকলে। আমি পরের প্রশ্নে আসছি, তোমরা লক্ষ্য করো। এবারে প্রশ্নটা লক্ষ্য করো, এটাও গল্পের একটা অংশ তোলা হয়েছে। বড় দয়ালু লোকের কথা। অংশটা তুলে প্রশ্ন করা হচ্ছে, দয়ালু লোকটি কি, তার চরিত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে দেখো 1+4 আছে মার্কস ডিস্ট্রিবিউশন। তো গল্প পড়ার পরে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে লোকটা হচ্ছে রক্ষিণী কুমার রায়। তার চরিত্রের যে দিকগুলো আমরা এই গল্পের মধ্যে পেয়েছি সেটুকুই আমাদের তুলে ধরতে হবে। তো আমরা কিভাবে লিখব? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত
রাধারানী গল্পে দয়ালু লোকটি হলো জনৈক অপরিচিত ব্যক্তি রুক্মিণী কুমার রায়। জনৈক অপরিচিত ব্যক্তি, পরবর্তী সময়ে জানতে পারা যায় যে তার নাম রুক্মিণী কুমার রায়। এটা একটা প্যারা গেল। পরবর্তী সময়ে আমি বুঝাচ্ছি, তোমরা কথাগুলো গুছিয়ে লিখবে। আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি তোমাদের তার চরিত্র বৈশিষ্ট্যগুলি। দেখবে এই রুক্মিণী কুমার রায় লোকটি যখন অন্ধকারে তার ঘাড়ের উপর এসে পড়ে অকস্মাৎ পা পিছলে গিয়ে, তো তারপরে সে কেঁদে উঠলে তাকে জিজ্ঞেস করে কে কাঁদছে, এবং গলার স্বরটা এত সুন্দরভাবে রাধারানীর কানে শ্রুতিগোচর হয় যে রাধারানী বুঝতে পারে যে খুব দয়ালু লোকের গলা। এখান থেকে আমরা বুঝতে পারি যে রুক্মিণী কুমার রায় তার চরিত্রের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে সে অত্যন্ত দয়ালু লোক ছিল। শুধু তাই না, পরবর্তী সময় আমরা কি দেখলাম যে গল্পে গল্পে রাধারানীর কাছ থেকে সমস্ত কথাগুলো সে বের করে নিল, জেনে নিল, এবং বের করে নিয়ে সে কি করলো, সে রাধারানীকে বাড়ি পৌঁছে দিল, 4 পয়সার বদলে তাকে টাকা দিল, এবং একটা নোটও ঘরের মধ্যে নাম লিখে ফেলে রেখে গেল। তো এখানে তার মহানুভবতার পরিচয় পাওয়া যাচ্ছে, এবং দরিদ্রকে সাহায্য করার মানসিকতা আমরা খুঁজে পাচ্ছি। শুধু তাই না, আবার দেখবে পদ্মলোচন সাহার কাপড়ের দোকানে গিয়ে সে কুঞ্জদার দুটো শান্তিপুরের কাপড় কিনে দিয়ে, যেহেতু শুনেছিল যে রাধারানীর পরবার মতন কোনো কাপড় নেই, একটা কাপড়েই থাকে, ভিজে কাপড় পরেই থাকে, রাধারানীর ব্যায়াম হয় না, শুনে সে অত্যন্ত মর্মাহত হয় এবং দুখানা কাপড় কিনে পাঠিয়ে দেয়। পদ্মলোচন সাহা সে দুটো কাপড় পৌঁছে দেয় রাধারানীদের বাড়িতে। তো এত সহৃদয় এবং মহানুভব ব্যক্তি পৃথিবীতে সত্যিই বিরল। তো আমরা সেই রুক্মিণী কুমার রায়ের গল্পের মধ্যে এই মহানুভবতার দিকগুলোই দেখতে পাই তার চরিত্রের। ছোট্ট পরিসরে আর চরিত্রের অন্য কোনো দিকগুলো আলোচিত হয়নি, নিঃসন্দেহে সেগুলোও ভালো। তো আমরা আমাদের পাঠ্যাংশের ছোট্ট পরিসরে এই দয়ালু লোকটি অর্থাৎ রুক্মিণী কুমার রায়ের এই মমতাপূর্ণ, দয়াপূর্ণ এই চরিত্র বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। এটাকে গুছিয়ে খুব সুন্দরভাবে তোমরা লিখবে, লিখলে আশা করি খুব ভালো নাম্বার পাবে। এবার আমি পরের প্রশ্নে আসছি। এবারের প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, খুব ভাইটাল প্রশ্ন। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। গল্পের এই অংশটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এটা তুলে এখানে প্রশ্ন করা হচ্ছে, এখানে তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে। পরের পাঠটা এটা মার্কস 1 1 নম্বর, ওর সঙ্গে আরো 4 যোগ করে গল্পানুসারে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করবে, এখানে 4 যোগ করে 5। তো আমরা এটা কিভাবে লিখবো একটু বুঝিয়ে দিচ্ছি, আলোচনা করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে লিখতে পারবে। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত রাধারানী গল্পে এখানে তাহারা বলতে রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছ। এটা গেল একটা পার্ট, 1 নাম্বার। প্যারা চেঞ্জ করে তোমরা কি লিখবে, গল্প অনুসারে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। রাধারানী গল্পের সমগ্র প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে রাধারানীরা একসময় ধনী ব্যক্তি থাকলেও পরবর্তী সময়ে তারা গরিব হয়ে যায়। তার পিতার মৃত্যুর পর তাদের এক জ্ঞাতি হাইকোর্টে ডিক্রি জারি করে মকদ্দমা করলে মকদ্দমায় রাধারানীর বিধবা মা হেরে যায়। যা অলঙ্কারাদি ছিল সেগুলো বিক্রি করেও প্রিভি কাউন্সিলে আপিল করে সেখানেও হেরে যায়। তখন তাদের ভদ্রাসন থেকে তাড়িয়ে দেয়। তো রাধারানী মা এক কুটিরে এসে খুব কায়ক্লেশের দিন আতিপাত করতে থাকে, খুব কষ্ট করে কাজকর্ম করে সংসার কোনো রকমে তাদের পেটের
অন্য সংস্থান করতে থাকে। তারপর তার মা অসুস্থ হয়, ঘোরতর পীড়ায় আক্রান্ত হয়। তখন তাদের আর খাওয়ার সংস্থান থাকে না, উপোস চলতে থাকে। রথের দিন একটু বিশেষ হলে, তার মা একটু সুস্থ হলে আমরা দেখি তার পথ্যের জন্য রাধারানী বনফুলের কতগুলো বনফুল তুলে তার মালা গেঁথে মাহেশের রথের হাটে বেচতে যায়। তারপরের ঘটনা তোমরা সবাই জানো। বেশি বিস্তারিত না লিখে সংক্ষেপে এগুলো লিখবে। ফেরার পথে অন্ধকারে তার ঘাড়ের উপর এক ব্যক্তি এসে পড়ে, অপরিচিত ব্যক্তি। তার সাথে কথা বলে রাধারানী বুঝতে পারে যে সেই ব্যক্তি সহৃদয় ব্যক্তি এবং অত্যন্ত দয়ালু ব্যক্তি। কথায় কথায়, গল্পে গল্পে তার কাছ থেকে সমস্ত বৃত্তান্তগুলো জেনে নেওয়ার পর সে ওই বনফুলের মালা কিনবে বলে তার অভিপ্রায় জানায়। 4 পয়সা মূল্যও নির্ধারণ করে। তো সেই বনফুলের মালা 4 পয়সার বদলে টাকা দিয়ে সে কিনে নেয় এবং টাকাটা রাধারানীর হাতে দিয়ে যায়। সেটা তারা গ্রহণ করে। পরবর্তী সময়ে ঘর ঝাঁটিতে গিয়ে যখন ওর মায়ের জন্য চাল ডাল কিনে এনে কিছু রান্না করে মাকে খেতে দেবে বলে ঘর ঝাঁটিতে দেয়, তখন একটা নোট কুড়িয়ে পায়। কিন্তু সেই নোটটা তারা অযাচিত ভাবে দিয়ে গেছে, না জেনে না বুঝে, কিনা তার মা বুঝতে পারে না। বুঝে জেনেই দিয়েছে মনে করে, কিন্তু না বলেই দানটা ওর মায়ের ভালো লাগে না। তখন পরদিন মা এবং মেয়ে দুজনে মিলে ওই শ্রীরামপুর অঞ্চলের আশেপাশের সমস্ত অঞ্চলে লক্ষ্মী কুমার রায় নোটে যেটা নাম লিখে দিয়ে গেছিল সেটা খোঁজার চেষ্টা করে, কিন্তু খুঁজেও তাকে পায় না। কিন্তু নোটটা এনে তারা তুলে রেখে দেয়। নোটটা খরচ করে না, ভাঙায় না। এত দারিদ্রতা সত্ত্বেও নোটটা ভাঙায় না, খরচ করে না। এর থেকে বোঝা যায় যে তারা দরিদ্র হতে পারে, কিন্তু তাদের মধ্যে অযাচিত লোভ ছিল না কখনো। তাই সাহিত্যিক খুব সুন্দরভাবে এই কথাটাকে বলেছেন যে তারা দরিদ্র কিন্তু লোভী নয়। তো উদ্ধৃতিটির তাৎপর্য আমি তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবে। তো আমি সম্ভাব্য যে ধরনের 5 নম্বরের প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদের সংক্ষেপে, অনেক প্রশ্নই হয় কিন্তু সংক্ষেপে এইগুলো লিখে আমি তোমাদের কেমন ভাবে লিখবে সেটা বুঝিয়ে দিলে এবং প্রশ্নগুলো উপস্থাপিত করে বুঝলাম যে এই ধরনের প্রশ্নগুলো এলে তোমরা কিভাবে লিখবে। তো এর আগে আমি মার্কস 3 এবং মার্কস 1 এবং এমসিকিউ এর প্রশ্নগুলো লিখিয়েছিলাম। তো সেগুলো তোমরা আই বাটন ক্লিক করে দেখে নিতে পারো। এর আগে আমি আকাশের সাতটি তারা পড়িয়ে সেখানেও আমি সমস্ত কোশ্চেন অ্যান্সার গুলো লিখিয়েছিলাম। এমসিকিউ মার্কস 1, মার্কস 3, মার্কস 5 সেগুলো যদি তোমরা দেখতে চাও লিঙ্ক করে দিয়েছি, আই বাটনে ক্লিক করে সেগুলো তোমরা দেখে নিতে পারো। আজকে আমি এই পর্যন্তই ক্লাসটা রাখছি। পরবর্তী দিনে আমি তোমাদের জন্য একটা নতুন কবিতা নিয়ে আসবো, তোমাদের বোঝাবো, তোমাদের কোশ্চেন অ্যান্সার দেব। আশা করি তোমরা এগুলো খুব সুন্দরভাবে পড়বে এবং ভালো থাকবে এবং ভালোভাবে পড়ে পরীক্ষায় ভালো নাম্বার নেওয়ার জন্য সচেষ্ট হবে। তবে এখানেই ক্লাসটা শেষ করছি আজকে।